বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের আইসিএসসি বোর্ডের যারা ক্লাস 7-এ পড়ছো তাদের জন্য একটি গল্প। তোমাদের জন্য অবশ্যই আমি সমস্ত গল্প ক্লিয়ার করে দেব যে সমস্ত আছে সিলেবাসে। তো আজ আমরা পালামো নিয়ে আলোচনা করব। দেখতেই পাচ্ছ আমরা পালামো সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা এই যে গল্পটি রয়েছে এই গল্পটি নিয়ে আজ আমরা আলোচনা করব। চলো তাহলে এই গল্পটি আমরা লাইন ধরে ধরে পড়ে প্রথমে আগে একটু আলোচনা করে নেই, তারপরে আমরা এই গল্পটির প্রশ্ন উত্তর প্রত্যেকটা প্রশ্ন উত্তর কমপ্লিট করে দেওয়া রয়েছে। তোমরা চাইলে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিতে পারো। তো প্রত্যেকটি প্রশ্ন উত্তরই আমরা আজকে সলভ করে দেব। চলো তাহলে শুরু করছি। প্রথমে আগে একটু লেখক পরিচিতি দেখে নেই। দেখো, ঋষি বঙ্কিমচন্দ্রের অগ্রজ ভ্রাতা মানে আমাদের যে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তার দাদা ছিলেন সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়। জন্ম 1834 খ্রিস্টাব্দে নৈহাটির নিকটবর্তী কাঁঠালপাড়া গ্রামে। পিতা যাদবচন্দ্র চট্টোপাধ্যায়। সঞ্জীবচন্দ্র যে গ্রন্থটি রচনার জন্য বাংলা সাহিত্যে অমর হয়ে আছেন সেটি হলো পালামো নামক একটি ভ্রমণ গ্রন্থ। এই পালামো হলো একটি ভ্রমণ কাহিনী। পালামো নামক স্থানে থাকার সময় সেখানকার অধিবাসী, তাদের জীবনযাত্রা, উৎসব অনুষ্ঠান, আদিম সংস্কৃতির যে পরিচয় তিনি পেয়েছিলেন তাই তার এই গ্রন্থে তিনি ফুটিয়ে তুলেছেন। গ্রন্থের একটি পংক্তিতে অবিস্মরণীয় হয়ে আছে, মানে এই গল্পে একটি পংক্তিতে তিনি বলেছিলেন, বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে। এই লাইনটি বিশ্ববিখ্যাত হয়ে রয়েছে। এছাড়া সঞ্জীবচন্দ্রের অসামান্য গ্রন্থগুলি হল কণ্ঠমালা, মাধবীলতা নামে দুটি সামাজিক উপন্যাস এবং জাল প্রতাপচন্দ্র নামে একটি ঐতিহাসিক উপন্যাস। এবারে আমরা পালামো সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা সেই যে গল্পটি রয়েছে, যেটি ক্লাস 7-এর অন্তর্গত আইসিএসসি বোর্ডের, সেই গল্পটি আমরা পড়ে লাইন ধরে ধরে আলোচনা করছি। দেখো, রাঁচি থেকে পালামো যেতে যেতে, তাহলে প্রথমে ছিলেন রাঁচি, সেখান থেকে কোথায় যাচ্ছিলেন? পালামো। আসলে সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের ট্রান্সফারেবল জব ছিল। তিনি যে জবটি করতেন সেটিতে তার মাঝে মাঝে অন্তরই তিনি ট্রান্সফার হতেন এবং এই ট্রান্সফার হওয়ার জন্য তিনি বিভিন্ন জায়গায় যেতে পারতেন। তো সেই রাঁচি থেকে যখন পালামো যেতে যেতে, যখন বাহকদের নির্দেশ মতো, মানে তিনি যেহেতু পালকিতে যাচ্ছিলেন, সেই বাহকদের নির্দেশ মতো দূর থেকে পালামো দেখতে পেলেন। পালামো হচ্ছে একটা জায়গা। তখন আমার মনে হলো যেন পৃথিবীতে মেঘ করেছে। আসলে আমরা দূর থেকে অনেক সময় পাহাড়কে দেখলে আমাদের মনে হতেই পারে যে সেটি একটি মেঘ। আমি অনেকক্ষণ দাঁড়িয়ে সেই মনোহর দৃশ্য দেখতে লাগলাম। ওই অন্ধকার মেঘের মধ্যে এখনই যাব এই মনে করে আমার খুবই আহ্লাদ হতে লাগলো। মানে কিছুক্ষণ বাদেই আমি সেখানে যাব। কতক্ষণে পৌঁছবো মনে করে আবার কতই ব্যস্ত হলাম। পরে 4-5 কোষ এগিয়ে গিয়ে আবার পালামো দেখার জন্য পালকি থেকে নামলাম। খানিকটা গিয়ে আবার তিনি নামলেন। তখন আর মেঘ ভ্রম হলো না, মানে দূর থেকে আর মেঘ বলে মনে হলো না। পাহাড়গুলো স্পষ্ট চেনা যেতে লাগলো, কিন্তু জঙ্গল ভালো চেনা গেল না। তারপর আরো 2-1 ক্রোশ এগিয়ে গেলে তামাটে রঙের বন চারিদিকে দেখা যেতে লাগলো। কি পাহাড়, কি জলদেশ! সবকিছুর জন্য ভেড়ার দেহের মতো কোঁচকানো অনেক লোম দিয়ে ঢাকা বলে মনে হতে লাগলো। মানে প্রত্যেকটা জায়গা এত পরিমাণে বন জঙ্গল দিয়ে ঘেরা ছিল যেন সেই পাহাড়গুলোকে ভেড়ার লোমের মতো যেন ঢাকা রয়েছে, সেই কথাটি তিনি ভাবতে লাগলেন। শেষে আরো কিছু দূর গেলে বন স্পষ্ট দেখা গেল। আর একটু কিছু দূর গেল তখন বন স্পষ্ট। পাহাড়ের গায়ে নিচে সব জায়গায় জঙ্গল। কোথাও আর ফাঁকা নেই। কোথাও চাষ করা হয়েছে এমন মাঠ নেই, কারণ চারিদিকে তো জঙ্গল ছিল। গ্রাম নেই, নদী নেই, পথ নেই, কেবল বন, ঘন নিবিড় বন। পরে পালামোতে ঢুকে দেখলাম নদী, গ্রাম সবই তো আছে। মানে দূর থেকে মনে হচ্ছিল যে বন, কিন্তু ভেতরে যখন ঢুকে দেখলো তিনি, দেখতে পেলেন যে সবকিছুই তো আছে। দূর থেকে তা কিছুই দেখা যায়নি। পালামো পরগনায় পাহাড় অসংখ্য। পাহাড়ের পর পাহাড়, তারপর আবার পাহাড়, আবার পাহাড়। আসলে পালামো হচ্ছে ঝাড়খণ্ড জেলায় ছিল। তো সেখানে প্রচুর পাহাড় আছে। তোমরা কেউ যদি ঝাড়খণ্ডে যাও সেখানে গেলে পাহাড় দেখতেই পাবে। যেন চলমান নদীর সেই অগুন্তি ঢেউ। এখন সেসব কথা থাক। প্রথম দিনের কথা দুই একটা বলি। বিকেলবেলায় পালামোয়ে প্রবেশ করে
দুপারের পর্বতশ্রেণী দেখতে দেখতে বনের ভিতর দিয়ে যেতে লাগলাম। মানে ভেতরে যখনই পালামো সেই গ্রামটিতে ঢুকলো, চারিদিকে শুধু বন আর বন। বাঁধা পথ নেই। বাঁধা বলতে যে এখন যে আমরা যেভাবে পথ ব্যবহার করি কংক্রিটের বা সিমেন্টের, সেই ধরনের কোনো পথ নেই। কেবল এক সরু গরু চলার পথ দিয়ে আমাদের পালকি চলতে লাগলো। একটা ছোট্ট সরু পথ আছে যেটা দিয়ে গরু ঘোড়া চলে, সেরকম একটি ছোট পথ দিয়েই পালকি যেতে লাগলো। অনেক জায়গায় দুদিকের লতা পাতা ছুঁয়ে যেতে লাগলো, মানে সেই ডালপালা পালকিতে ছুঁয়ে যেতে লাগলো। বর্ণনা যেরকম শাল, তাল, তমাল, হিনতাল শুনেছিলাম, মানে এই সমস্ত গাছ থাকবে, সেরকম কিছুই দেখতে পেলাম না। তাল, হিনতাল এক্কেবারেই নেই, কেবল শালবন। অন্য বন গাছও আছে, মানে অন্যান্য যে বন্য গাছ, সে বন্য গাছও কিছু আছে, শাল গাছ তো আছেই। শালের মধ্যে প্রকাণ্ড গাছ একটাও নেই। সবগুলি আমাদের দেশি কদম গাছের মতো, মানে আমাদের যে ছোট ছোট কদম গাছগুলি থাকে সেরকম। না হয় কিছুটা বড়, কিন্তু তাহলেও জঙ্গল অতিশয় দুর্গম। কোথাও তার ছেদ নেই, তার মানে জঙ্গল খুবই ঘন, কোথাও একটুও ফাঁকা নেই, এজন্যই ভয়ানক। মাঝে মাঝে যে ছেদ আছে তা খুব সামান্য। এরকম বন দিয়ে যেতে যেতে এক জায়গায় কাঠের ঘন্টা, আশ্চর্য শব্দ কানে এলো। কাঠের ঘন্টা, সেই কাঠের ঘন্টার শব্দ তার কানে এসেছিল। কাঠের ঘন্টা আগে মেদিনীপুর অঞ্চলে দেখেছিলাম। গোপালিত, মানে গৃহপালিত, কোনো এক গৃহপালিত পশু বনে পথ হারালে শব্দ শুনতে শুনতে তাদের খোঁজ করতে হয়। এজন্য গলঘণ্টার উৎপত্তি, অর্থাৎ গলার মধ্যে ঘণ্টা লাগিয়ে দেয়। তাও শিশুরা যখন গরু চড়াতে আসে, গরু তো না, এখানে মোষ ছিল, সেই গরু যখন চড়াতে আসে তখন তাদেরকে ছেড়ে দেয়। তারা নিজের মতো বনে ঘাস পাতা ইত্যাদি খেতে থাকে, এবং তাদের যে গলায় ঘণ্টাটা থাকে সেটি যখন বাজতে থাকে, এই ক্ষেত্রে সহজেই তাদেরকে বুঝতে পারা যায় যে তারা কোথায় রয়েছে। এই জন্যই ঘণ্টার উৎপত্তি। কাঠের ঘণ্টার শব্দ শুনলে প্রাণের ভিতরটা কেমন করে। পাহাড় জঙ্গলের মধ্যে সে শব্দ আরো যেন অসাড় করে দেয়। কিন্তু সবাইরে করে কিনা বলতে পারবো না, মানে সেই ঘন্টার আওয়াজ শুনলে আমাকে কেমন যেন অসাড় করে দেয়। সবার হয় কিনা আমি জানি না। পরে দেখলাম একা মহিষ সভয়ে মুখ তুলে আমার পালকির দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। একটা মহিষ তার পালকির দিকে, মানে আমাদের লেখকের পালকির দিকে হাঁ করে তাকিয়ে আছে। তার গলায় কাঠের ঘণ্টা ঝুলছে। আমি ভাবলাম, পালিত মহিষ যখন নিকটে, তখন গ্রাম আর বেশি দূরে নয়। কিছু পরেই আধশুকনো ঘাসে ঢাকা একটা ছোট মাঠ দেখা গেল। তার মানে মহিষটা পার করলেই একটা ছোট মাঠ তিনি দেখতে পেলেন। এখানে সেখানে দু একটা মধু বা মহুয়া গাছ ছাড়া সে মাঠে গুল্ম কি লতা কিছুই নেই, মানে ছোট ছোট শুধু মহুয়া গাছ আছে, আর তেমন কিছু ছিল না। সব জায়গা খুবই পরিষ্কার। পর্বত ছায়ায় সেই মাঠ আরো সুন্দর হয়েছে। তলায় কতগুলো কোল বালক, মানে কোল উপজাতির বালক একসাথে মহিষ চড়াচ্ছিল। সেরকম কালো রঙের শোভা আর কখনো দেখিনি। আসলে তারা একটু কালো রঙের ছিল তো, সেই কোল বালকেরা, তাদেরকে একসাথে দেখলে ভালোই লাগছিল আমাদের লেখকের। সকলের গলায় পুঁথির সাতনড়ি, ধুকধুকির বদলে একটা ছোট গোল আরশি, মানে তাদের সাজ পোশাকও ছিল অদ্ভুত। পরনে ধরা, কানে বনফুল। কেউ মহিষের পিঠে শুয়ে আছে, কেউ মহিষের পিঠে বসে আছে, কেউ কেউ নাচছে, মানে এই সমস্ত শিশুরা করছে আর কি। সবগুলোই যেন কৃষ্ণ ঠাকুর বলে মনে হতে লাগলো। মানে দূর থেকে দেখে তাদেরকে কৃষ্ণ ঠাকুর, কৃষ্ণ ঠাকুর যেহেতু একটু কালো ছিল এই জন্যই। যেমন জায়গা তাতে এই পাথুরে ছেলেগুলো উপযোগী বলেই বিশেষ সুন্দর দেখাচ্ছিল। চারিদিকে কালো পাথর, পশুরা পাথুরে, তাদের রাখালও সেরকম। পশুদের রং ছিল কালো, তাদের রাখালের রং ছিল কালো, মাটির রং ছিল কালো, সব যেন মিলেমিশে একাকার হয়ে গেছে। এই জায়গায় বলা দরকার, এই অঞ্চলে মহিষ ছাড়া অন্য কোনো গরু নেই। আর কতগুলি কোল এর সন্তান, মানে কোল সন্তান ছিল। এই অঞ্চলে প্রধানত কোলের বাস। কোলেরাই বন্যজাতি, খর্বাকৃতি, কৃষ্ণবর্ণ দেখতে। খর্বাকৃতি বলতে একটু বেঁটে ধরনের, যারা বামুন টাইপের হয় তাদেরকে বলা হয়েছে। স্বদেশে কোল মাত্রেই রূপবান, অন্তত আমার চোখে। বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে। এই বলে আমাদের লেখক এই গল্পটি শেষ করেছিলেন। পালামো তো অনেক বড় গল্প, তোমাদের ক্লাস 7 এর জন্য এটুকুই দেওয়া রয়েছিল পাঠ্যটিতে। আরে আমরা এই গল্পটির একটু বিষয় সংক্ষেপ দেখে নেব। দেখো, সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের পালাউমো গদ্যাংশে লেখক রাঁচি থেকে পালাউমো যাত্রাপথের বর্ণনা দিয়েছেন।
পালামৌ একটি পার্বত্য এলাকা, মানে যেখানে পাহাড় পর্বত ইত্যাদি রয়েছে। পালকি থেকে পাহাড়গুলোকে মেঘ বলে ভুল হয়। চারিদিকে তামাটে রঙের বন, সর্বত্রই জঙ্গল। পরে নদী, গ্রাম সবই দেখতে পেলেন। দুর্গম জঙ্গলে গাছগাছালির প্রাধান্য, মানে এই সমস্ত জঙ্গলে শুধু গাছগাছালিই রয়েছে। গৃহপালিত পশুর গলায় কাঠের ঘণ্টা দুলছে। পর্বতের তলদেশে কোল বালকেরা মাঠে মহিষ চড়াচ্ছে। কোল রাখালরা কৃষ্ণের মতো, স্বদেশে সবাই সুন্দর। এবারে কয়েকটি প্রশ্ন তোমাদের সামনে নিয়ে এসেছি, এটা এমসিকিউ টাইপের। ১ নাম্বার দেখো, আমি অনেকক্ষণ দাঁড়িয়ে সেই মনোহর দৃশ্য। কি করলেন? ১ নাম্বারে দেখো, দেখতে পেলাম। ২ নাম্বার উপভোগ করলাম। ৩ নাম্বার আঁকলাম। ৪ নাম্বার বর্ণনা করলাম। এখানে উত্তর হবে আ, মানে সরিয়া উপভোগ করলাম। ২ নাম্বার দেখো, পালাউমো পরগনার পাহাড় অসংখ্য, যেন চলমান ড্যাশ অগুন্তি ঢেউ। এখানে চলমান কি? গঙ্গার, সাগরের, সমুদ্রের না নদীর? এখানে উত্তর হবে ৪ নাম্বারটা, অর্থাৎ দীর্ঘই, নদীর অগুন্তি ঢেউ। ৩ নাম্বার প্রশ্ন দেখো, কাঠের ঘণ্টা আগে ড্যাশ অঞ্চলে দেখেছিলাম। নদিয়া, সাঁওতাল পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম। এখানে হবে ৩ নাম্বার, মেদিনীপুর অঞ্চলে। পরেরটা ৪ নাম্বার প্রশ্ন দেখো, পাহাড় জঙ্গলের মধ্যে সে শব্দ আর যেন ড্যাশ করে দেয়। অস্থির, বধির, অসাড়, বিরক্ত। এখানে অস্থির করে দেয়। ৫ নাম্বার দেখো, স্বদেশে কোল মাত্রই কৃষ্ণবর্ণ, কুৎসিত, সুন্দর, রূপবান। এখানে স্বদেশে কোল মাত্রই সুন্দর। এবারে দেখো যে প্রশ্নগুলি আছে সেটি হচ্ছে, যেটি ঠিক তার পাশে সত্যি এবং যেটি ভুল তার পাশে মিথ্যা বলো। ১ নাম্বার, পরে ৪-৫ ক্রোশ এগিয়ে গিয়ে আবার পালামো দেখার জন্য পালকি থেকে নামলাম। এটি সত্যি, তিনি নেমেছিলেন। ২ নাম্বার দেখো, পালামো যাওয়ার পথে অনেক চাষের জমি ছিল। চাষের জমি ছিল না, তাহলে এটি মিথ্যে। গ নাম্বার দেখো, কাঠের ঘণ্টার শব্দ শুনলে প্রাণের ভেতরটা কেমন করে। সত্যিই কেমন করে, তাহলে এটা সত্যি। ঘ নাম্বার দেখো, পর্বত ছায়ায় সেই মাঠ আরো সুন্দর হয়েছে। এটাও সত্যি। উমা নাম্বার দেখো, পালামোয়ের পথে অনেক গরু দেখা যায়। আসলে সেখানে গরু ছিল না, সেখানে ছিল মহিষ, তাহলে এটি হবে মিথ্যে। কিছু শূন্যস্থান পূরণ। সেই শূন্যস্থান পূরণগুলো তোমরা একটু মন দিয়ে দেখবে। আমি ড্যাশ দাঁড়িয়ে সেই মনোহর ড্যাশ দৃশ্য দেখতে লাগলাম। এখানে দুটি জায়গায় ড্যাশ আছে, তাহলে আমি অনেকক্ষণ দাঁড়িয়ে সেই মনোরম দৃশ্য বা মনোহর দৃশ্য দেখতে লাগলাম। খ নাম্বার, সবকিছু যেন ড্যাশ দেহের মতো, ড্যাশ অনেক লোম দিয়ে ঢাকা বলে মনে হতে লাগলো। তাহলে সবকিছু যেন ভেড়ার দেহের মতো, কুচকানো, অনেক লোম দিয়ে ঢাকা বলে মনে হতে লাগলো। গ নাম্বার দেখো, তারপর ড্যাশ আবার পাহাড়, যেন চলমান নদীর ড্যাশ ঢেউ। তারপর পাহাড়, আবার পাহাড়, যেন চলমান নদীর প্রতিটি ঢেউ। ঘ নাম্বার দেখো, কাঠের ঘণ্টা ড্যাশ অঞ্চলে দেখেছিলাম। মেদিনীপুর অঞ্চলে দেখেছিল। উমা নাম্বার দেখো, চারিদিক ড্যাশ পাথর। চারিদিক কি পাথর ছিল? কালো পাথর। পশুরা ড্যাশ, পশুরা ছিল পাথুরে, তাদের ড্যাশ সেরকম, তাদের রাখালটাও সেরকম। এবারে আমরা কিছু ছোট প্রশ্ন নিয়ে আলোচনা করব। লেখক কোথা থেকে কোথায় যাচ্ছিলেন? লেখক রাঁচি থেকে পালামো যাচ্ছিলেন। তিনি কিসে চড়ে যাত্রা করছিলেন? তিনি পালকি চড়ে যাত্রা করেছিলেন। লেখকের যাত্রাপথে জঙ্গলের রং কি ছিল? লেখকের যাত্রাপথে জঙ্গলের রং ছিল তামাটে। ৪ নাম্বার দেখো, লেখক পালামোয়ে কখন প্রবেশ করেন? ঘন নিবিড় বন পেরিয়ে বিকেল বেলায় লেখক পালামোয়ে প্রবেশ করলেন। ৫ নাম্বার, কাঠের ঘণ্টা কোথায় দেখা যায়? কাঠের ঘণ্টা লেখক মেদিনীপুরে দেখেছিলেন আর দেখলেন পালামোতে। ৬ নাম্বার দেখো, পালামোয়ের আদি বাসিন্দা কারা? পালামোয়ের আদি বাসিন্দা কোল জাতীয় কৃষ্ণবর্ণ খর্বাকার মানুষেরা।
সংক্ষিপ্ত প্রশ্নাবলী দেখো। ১ নাম্বার, যাত্রাপথে লেখক কেমন মনোহর দৃশ্য দেখেছিলেন? পালকির বাহকদের নির্দেশ মতো লেখক অনেক দূর থেকে মেঘে ঢাকা পালাউমোকে দেখলেন। কিন্তু তিনি যখন ৪-৫ ক্রোশ এগিয়ে পালকি থেকে নেমে তিনি দেখলেন দূর থেকে যাকে তিনি মেঘ ভেবেছিলেন সেগুলি আসলে পাহাড়। সেই মনোরম দৃশ্য দেখে লেখক খুব আনন্দিত হলেন। ২ নাম্বার, পালাময়ের পথের পাহাড় ও জঙ্গল কেমন? পালাময়ের পথের পাহাড়গুলো দূর থেকে দেখে লেখকের মনে হয়েছিল ওগুলো বুঝি মেঘ। তবে কাছে যেতেই তার সমস্ত ভ্রম দূর হয়ে গেল। পাহাড়ের গায়ে, নিচে সর্বত্রই ঘন জঙ্গল। সেই জঙ্গলের রং তামাটে আর গাছের পাতাগুলো ভেড়ার গায়ের জটা পাকানো লোমের মতো। ৩ নাম্বার প্রশ্ন দেখো, পালাময়ের পথে লেখক কি কি গাছ দেখেছিলেন? পালাময়ের পথে লেখক দেখলেন প্রচুর শাল গাছ, তাছাড়া কিছু মহুয়া গাছ দেখেছিলেন। সেখানে বাকি সব লতাগুল্ম ছাড়া আর কোনো গাছ ছিল না। ৪ নাম্বার প্রশ্ন দেখো, গৃহপালিত পশুর গলায় কেন ঘণ্টা বাঁধা হয়? গৃহপালিত পশুগুলোকে লতাপাতা খাওয়ানোর জন্য বনে ছেড়ে দেওয়া হয়। তারা যাতে হারিয়ে না যায় বা হারিয়ে গেলে সেই ঘণ্টার শব্দ শুনে যাতে তাদের অনুসন্ধান করা যায়, সেই জন্য তাদের গলায় ঘণ্টা বেঁধে দেওয়া হয়। ৫ নাম্বার প্রশ্ন দেখো, কোল বালকদের চেহারার বর্ণনা দাও। কোলরা আদিম উপজাতির সম্প্রদায়ের মানুষ। তারা শ্রীকৃষ্ণের ন্যায় কৃষ্ণকায় এবং খর্বাকার। তাদের গলায় পুঁতির ৭ নড়ি হার আর ধুকধুকির বদলে একটা গোল আরশি। কোল বালকেরা রাখালের কাজ করে, মাঠে মাঠে মোষ মানে মহিষ চড়িয়ে বেড়ায়। এদের গায়ের রং অতিরিক্ত কালো বলে লেখক এদের পাথুরে ছেলে বলেছেন। তবে কোলেদের দেশেই তাঁরা রূপবান। এর প্রশ্ন দেখো। ১ নাম্বার, রাঁচি থেকে পালাউমো যেতে যেতে যখন বাহকদের দূর থেকে পালাউমো দেখতে পেলাম তখন আমার মনে হলো যেন পৃথিবীতে মেঘ করেছে। আলোচ্য অংশটি কার লেখা, কোন গল্প থেকে নেওয়া হয়েছে? আলোচ্য অংশটি সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পালাউমো ভ্রমণ কাহিনী থেকে নেওয়া হয়েছে। ২ নম্বর, কথক রাঁচি থেকে কোথায় যাচ্ছিলেন? কথক রাঁচি থেকে পালাউমো যাচ্ছিলেন। গ নাম্বার, কথকের কেন মনে হলো পৃথিবীতে যেন মেঘ করেছে? দেখো, রাঁচি থেকে যাত্রা করার পর পালাউমো যখন ৪-৫ ক্রোশ দূরে তখন চারিদিক আবছা অন্ধকারে আবৃত দেখে কথকের মনে হয়েছিল আকাশে মেঘ করেছে। কিন্তু অন্ধকার ভাবটা তৈরি হয়েছিল ওই পাহাড়গুলোর ছায়ার জন্য। ২ নাম্বার প্রশ্ন দেখো, কাঠের ঘণ্টার শব্দ শুনলে প্রাণের ভেতরটা কেমন করে? পাহাড় জঙ্গলের মধ্যে সে শব্দ আরো যেন অসাড় করে দেয়। কথক এই কাঠের ঘণ্টা কোন অঞ্চলে দেখেছিলেন? কাঠের ঘণ্টা কথক মেদিনীপুর অঞ্চলে দেখেছিলেন, আর এখন তিনি পালাউমোতে দেখলেন। খ নাম্বার, কাঠের ঘণ্টার শব্দ শুনে কথকের প্রাণ ভেতরটা কেমন করতো এবং কেন করতো? কাঠের ঘণ্টার শব্দ শুনে কথকের প্রাণের ভেতরটা কেমন যেন করতো, কারণ পাহাড় জঙ্গলের মধ্যে সে শব্দ আরো যেন অসাড় করে দিত। হয়তো কোনো আতঙ্ক বা অজ্ঞাত ভয় তাকে শঙ্কিত করত। গ নাম্বার, পাহাড়ে জঙ্গলে এই কাঠের ঘণ্টার শব্দ কথককে কেন অসাড় করে দিত? প্রায় জনহীন পাহাড় জঙ্গল, যেখানে চোর ডাকাত কিংবা কোনো হিংস্র জন্তুর আনাগোনার আশঙ্কায় ওই কাঠের ঘণ্টার শব্দ কথককে অসাড় করে দিত। এবারে কিছু অর্থ দেখো। বাহক শব্দের অর্থ বহনকারী, অগুন্তি মানে অসংখ্য, সভায় মানে সমিতিতে, মনোহর শব্দের অর্থ মনোলোভ, অসার শব্দের অর্থ সংজ্ঞাহীন, উৎপত্তি শব্দের অর্থ সৃষ্টি। এবার কিছু বিপরীত শব্দ দেখো। দূর, নিকট, স্পষ্ট, অস্পষ্ট, সরু, মোটা, এগিয়ে, পিছিয়ে, চেনা, অচেনা, সভয়ে, নির্ভয়ে। এবার ডান দিকে দেখো পথ পরিবর্তন রয়েছে। পৃথিবী থেকে পার্থিব, জঙ্গল থেকে জঙ্গলি, পরিষ্কার থেকে পরিষ্কৃত, আহ্লাদ থেকে আহ্লাদিত, পথ থেকে পাথেয়, সুন্দর থেকে সৌন্দর্য। ৪ নম্বরে দেখো সমার্থক শব্দ, দুটি করে লিখতে বলেছে। মেঘ, মেঘ দিয়ে হবে জলদ বারিত, নদী দিয়ে সরিত স্রোতস্বিনী,
পাহাড় দিয়ে হবে পর্বত, গিরি। কৃষ্ণবর্ণ দিয়ে হবে কালো এবং কৃষ্ণ, এখানে আরেকটি নেই। ৫ নাম্বার দেখো, বন্ধনীতে দেওয়া অর্থানুসারে শব্দগুলি দিয়ে বাক্য গঠন করো। বাধা, বাধা শব্দের অর্থ বন্ধন। ছাগলটি দড়িতে বাঁধা আছে। আরেকটি বাধা বিঘ্ন। লক্ষ্যে বাধা পেয়ে থামতে নেই। তারপর ২ নাম্বার দেখো, কৃষ্ণ। কৃষ্ণ হচ্ছে বর্ণবিশেষ এবং কালো। উপরে একটি ছিল কালো, আরেকটি হবে বর্ণবিশেষ। তো দেখো, কৃষ্ণবর্ণের ছেলেটি আমার ভাই। আরেকটি কৃষ্ণ দেবতা, দেবতাও হবে ওখানে, দেবতা বিশেষ। কুরুক্ষেত্রে কৃষ্ণ অর্জুনের সারথি ছিলেন। তাহলে এই পর্যন্তই ছিল আমাদের এই আলোচনাটি। থ্যাংক ইউ সো মাচ।